নমস্কার, আমি শ্রী আদিত্য চক্রবর্তী এবং প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমি একটি ইতিহাস বইয়ের সম্পূর্ণ রিভিউ বা বই সম্পর্কে আলোচনা নিয়ে চলে এসেছি ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি হোক বা গ্র্যাজুয়েশন বা স্নাতক লেভেলেরই হোক, বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে যে স্যার, মুঘল সাম্রাজ্যের ইতিহাস বা মুঘলদের ইতিহাস নিয়ে কোন বই পড়লে ভালো হয়। তা বিষয়টি সেই সময় তাদের মুখোমুখি উত্তরটা দেওয়াটা কিন্তু একটা কঠিন ব্যাপার। কেননা মুঘল পিরিয়ড বা মুঘলদের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং আমরা যদি দেখি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই মধ্যযুগের একটা বিরাট সময় ধরে এই মুঘলদের ভারতবর্ষে স্থাপিত হয়েছিল এবং তারা কিন্তু একটা বিশাল সময় ধরে 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কৃতিত্বের সাথে এবং যোগ্য নেতৃত্বের সাথে একটি কেন্দ্রীয় রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষ কিন্তু পরিচালনা করেছিল। সুতরাং এই সম্পর্কে 100-200-রও বেশি বইপত্র রয়েছে। তা এই সম্পর্কে এক কথায় কিন্তু দু একটা বইয়ের কথা বলা খুবই কিন্তু সমস্যাবহুল। সুতরাং মুঘল যুগ পড়তে গেলে আমাদের যেগুলি মাথায় আছে, যে সমস্ত বইগুলি, অর্থাৎ বাংলা বইয়ের ক্ষেত্রে অনিরুদ্ধ রায়ের মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস 2টি খণ্ডে, এবং আরও ইংরেজি বলতে সতীশচন্দ্র মুঘল ইন্ডিয়া যে বইটি আছে তার 2য় খণ্ড মুঘল ইন্ডিয়া বইটি, এবং এছাড়াও তেসলিম চৌধুরী স্যারের বই বা এছাড়া গোপাল কৃষ্ণ পাহাড়ি স্যারের বই ইত্যাদি ইত্যাদি অনেক বই আছে। কিন্তু তার সত্ত্বেও আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব এবং সেই বইটি আর কিছুই না, সেই বইটি হলো সৌমিত্র সিমানি স্যারের মুঘল যুগ থেকে কোম্পানির যুগ। এবং এই বইটিতে মুঘল যুগ সম্পর্কে যেমন আলোচনা করা আছে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টিকোণ থেকে, এবং সেই মুঘলদের রাজত্বের সময় দীর্ঘ 1526 থেকে 1707 এবং পরবর্তী মুঘল যে পর্যায়ে 1707 থেকে প্রায় 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুতরাং আমরা প্রধানত ধরে থাকি মুঘল যুগ হচ্ছে 1707 খ্রিস্টাব্দ 1526 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এখানে আমরা দেখি বাবরের নেতৃত্বে এই মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল এবং হুমায়ুন, পরবর্তীকালে আকবর, পরবর্তীকালে জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের আমলে এই যে মহান সাম্রাজ্যটা অনেকাংশেই পতনের দিকে ধাবিত হয়েছিল। এবং এই ইতিহাসটাই কিন্তু আমরা গুরুত্বপূর্ণভাবে সমস্ত ক্লাসে পড়ানো হয়ে থাকে। এবং পরবর্তী মুঘলদের যে পর্যায়টা 1707 থেকে প্রায় 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটি কিন্তু মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনের পুঙ্খানুপুঙ্খ পড়াশোনার ক্ষেত্রে এটি কাজে লাগে। সুতরাং এই যে গ্রেটার মুঘল, আমরা যে সমস্ত 1707 পর্যন্ত যে গ্রেটার মুঘলদের আমরা পরিচয় পাই, সেই ইতিহাস জানার জন্য কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই। এবং এই বইটিতে যেমন মুঘল যুগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে, তার সাথে সাথে মুঘলদের সঙ্গে মারাঠাদের সম্পর্ক, শিখদের সম্পর্ক, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে পর্যালোচনা করা আছে। শুধু মুঘল সাম্রাজ্যের ইতিহাসই নয়, তার সাথে সাথে মুঘলদের পরবর্তী মুঘল যুগ এবং পরবর্তী মুঘল যুগেরও পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে আগমন, এবং তারও পরবর্তীকালে পলাশির যুদ্ধ বা বিভিন্ন দেশীয় রাজ্য জয় করে তারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার গড়ে তুলেছিল, অর্থাৎ বণিকের মানদণ্ড রাজদণ্ডে তারা পরিণত করেছিল, সেই সম্পর্কেও কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া আছে। এবং এটি কিন্তু এই বইটি শেষ হয়েছে একেবারে 1857 খ্রিস্টাব্দে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে মহাবিদ্রোহ ঘটেছিল বা জাতীয় বিদ্রোহ ঘটেছিল বা সিপাহী বিদ্রোহ ঘটেছিল বা অন্যান্য যে তার পূর্ববর্তী সময়কালে বিভিন্ন উপজাতি বিদ্রোহ ঘটেছিল, সেই বিষয়েও কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে। অর্থাৎ মুঘল সাম্রাজ্য থেকে একেবারে কোম্পানির রাজ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু এই বইটিতে সৌমিত্র সিমানি স্যার খুব গুরুত্বপূর্ণভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন এবং বিস্তৃত আলোচনা করেছেন। যদিও বইয়ের ভাষাটা একটু সাধু এবং চলিতের সংমিশ্রণ আছে, এই জন্য কিন্তু এটি পড়তে একেবারেই অসুবিধা হবে না। এবং এই বইটি পড়তে গেলে একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, কেননা এই পর্বের ইতিহাস গুরুত্বপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উনি কিন্তু আলোচনা করার চেষ্টা করেছে। অর্থাৎ অনিরুদ্ধবাবুর যে বইটি, সেই বইটি বোধগম্য করা ছাত্রছাত্রীদের পক্ষে অনেকাংশে কিন্তু কঠিন, কিন্তু অর্থাৎ সেই বইটি কিন্তু খুব ভাষার কঠোরতা এবং বোঝার কঠোরতাতে কিন্তু পরিপূর্ণতা ছাত্রছাত্রীরা পায় না। সেক্ষেত্রে যদি এই সহজ সরল বইটা ছাত্রছাত্রীরা পড়তে পারে, তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি। সুতরাং এই বইটিকে আমি ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে বলবো। এবং এই বইটি কলেজ স্ট্রিটে পাওয়া যাবে, নিউ সেন্ট্রাল এজেন্সি বুক এজেন্সি পাবলিকেশন থেকে বইটি বেরিয়েছে। একটা মোটা বই, খুব সুন্দর বই, এবং এখানে মুঘল যুগ থেকে মুঘল যুগটা বিশেষত খুবই গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে। এবং মুঘল যুগের পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস, রাজত্বের ইতিহাস, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এবং তার সঙ্গে শিখ এবং মারাঠা, শিবাজি মারাঠাদের উত্থান,
এটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তার পাশাপাশি লেটার মুঘল 1707 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত যে লেটার মুঘলদের ইতিহাস, সেটাও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। প্রসঙ্গত উল্লেখ্য, আমরা দেখেছি যে মৌর্য যুগের পরবর্তী কালে বা প্রাচীনের মৌর্য যুগের পরবর্তীকালে এই মুঘলরাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে একটি সর্বভারতীয় কেন্দ্রীয় রাজশক্তি গড়ে তুলতে পেরেছিল। এবং সেটি সম্ভব হয়েছিল তাদের মনসবদার এবং জমিনদার এবং কৃষকদের সাথে সম্রাটের গুরুত্বপূর্ণভাবে সঠিকভাবে শাসন সংক্রান্ত যে নীতি সম্রাটরা নিয়েছিলেন তার জন্যই কিন্তু এটি গড়ে উঠতে পেরেছিল। অর্থাৎ শাসকের নেতৃত্বে যেমন মানসাবদাররা পুরো প্রশাসন ব্যবস্থাটাকে, আমলাতান্ত্রিক ব্যবস্থাটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের নজরে রেখেছিল এবং পরিচালনা করেছিল, তেমন জমিদারদের দ্বারা কৃষকদের সাথে সম্রাটদের সাথে যে সম্পর্ক, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে গড়ে তুলতে পেরেছিল। যদিও এই মুঘল সম্রাটরা কিন্তু কৃষকদের প্রচণ্ড শোষণ করতেন, নিষ্পেষণ করতেন, কিন্তু তার সত্ত্বেও সম্রাটের নেতৃত্বে এই যে জমিদার, মানসাবদার এবং কৃষক যে একটা গুরুত্বপূর্ণভাবে শাসনতান্ত্রিক গণ্ডিতে বাঁধা রয়েছিল, তার জন্য কিন্তু এত বছর গুরুত্বপূর্ণভাবে তারা কিন্তু একটা কেন্দ্রীয় রাজশক্তি টিকিয়ে রাখতে পেরেছিল। এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর আমরা দেখলাম 1707 খ্রিস্টাব্দে এই সম্রাটদের এই যে বিচক্ষণতাটা, এই শক্তিশালী যে এই পরাক্রম, সেটা কিন্তু চলে গিয়েছিল। তাই জন্য আর পরবর্তী 1707 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত আর এই বিষয়টিকে রক্ষা করা গেল না। এবং তার জন্য আমরা দেখেছি 1707 খ্রিস্টাব্দের পর থেকেই মুঘল সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয়েছিল। সুতরাং এই বিষয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আমার থেকেও অনেক গবেষকরা এই বিষয়ে আরও বেশি আলোচনা করবেন, বিভিন্ন শিক্ষক অধ্যাপকরা আরও বেশি আলোচনা করবেন। আমি একটি ইতিহাসের ছাত্র মাত্র, আমি যেটুকু বুঝেছি এই বিষয় সম্পর্কিত পড়ে এবং ছাত্রছাত্রীদেরকে পড়াতে আরও ভালো করে পড়াশোনা করার মাধ্যমে এটি আজকে আমি ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরলাম। ছাত্রছাত্রীদের যদি এই বিষয়টি ভালো লাগে, আমি অনুরোধ করব পরবর্তী আমার চ্যানেলের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে চোখ রাখতে। সুতরাং এই বইটি আমি প্রত্যেককে একবার করে হলেও, কিনে না হলেও লাইব্রেরি থেকে তুলে, তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে তুলে এই বইটি কিন্তু আমি ছাত্রছাত্রীদেরকে অবশ্যই একবার পড়তে বলব। বইটিকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে দেখা যায় বইটার নাম হচ্ছে মুঘল যুগ থেকে কোম্পানির আমল, সৌমিত্র সিমানি স্যারের বই। এটা ভিডিওতে আমি বইয়ের নামটি একটু ভুল বলেছি। বইটি দেখুন কতটা মোটা, ছাত্রছাত্রীদেরকে দেখতে অনুরোধ করছি। বইটা অনেকটাই কিন্তু মোটা এবং বইটি সেন্ট্রাল থেকে প্রকাশিত হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান আর্ট আঁকা আছে পিছন দিকে এবং নিউ সেন্ট্রাল বুক এজেন্সি, এবং এটি কলকাতার কলেজ স্ট্রিটেই অবস্থিত। এবং বইটি প্রধানত তৈরি হয়েছে অনার্স লেভেলের গ্র্যাজুয়েশান ছাত্রছাত্রীদের জন্য। সৌমিত্র সিমানি, মুঘল যুগ থেকে কোম্পানির আমল। এবং বইটার এটা কপিরাইট পেজ। এবং এই সূচিপত্রটা আমরা এবার দেখে নেব। একেবারেই আমরা দেখব ভূমিকা শব্দার্থর পরই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে বাবর, এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে হুমায়ুন আকবর এবং বিভিন্ন আকবরের যে বিভিন্ন নীতি, এই বিষয়গুলি আছে। এছাড়া একদম পুঙ্খানুপুঙ্খভাবে আকবরের বা পরবর্তীকালে জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এছাড়াও আছে প্রশাসন ব্যবস্থা, অর্থনৈতিক জীবন, বাণিজ্য, মুদ্রা, অর্থনীতি, কারিগর, কৃৎশিল্প, এগুলো ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে। ছাত্রছাত্রীরা পড়লে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। নগরায়ন, নগর জীবন এবং ইতিহাস সাহিত্য, সেই যুগের কেন্দ্রীয় অর্থাৎ কোর্ট পোয়েট যারা ছিল তাদের রচনা, এছাড়াও বিভিন্ন আঞ্চলিক রচনা, সেগুলোই কিন্তু আছে। এবং তার সাথে সাথে ধর্মীয় বিভিন্ন ভাবধারা, অর্থাৎ যে ভক্তিবাদ, সুফিবাদ, ইসলাম ধর্ম যেগুলো গড়ে উঠেছিল সেগুলোই, এছাড়াও স্থাপত্য, চিত্রকলা, সেগুলোও কিন্তু মুঘল আর্ট আর্কিটেকচারটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়াও আমি বলেছি যে মারাঠাদের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ শিবাজির ইতিহাস, এছাড়া মুঘল সাম্রাজ্যের যে পতন, এই বিষয়গুলি এখানে ভালো করে দেওয়া আছে। এবং এরপরে এই যে আঞ্চলিক শক্তির উত্থান এবং 18th সেঞ্চুরি ডিবেট, বাংলার নবাবী আমল এবং কোম্পানির যে শাসন, সেগুলো দেওয়া আছে। কোম্পানির যে ব্যবসা বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, এগুলোও খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং কোম্পানির শিক্ষা বিস্তার এবং নবজাগরণের বিষয়বস্তুগুলোও দেওয়া আছে। পরবর্তীকালে যে কৃষক বিদ্রোহগুলি হয়েছিল এবং শেষ পর্যন্ত মহাবিদ্রোহে এসে এটি কিন্তু শেষ হয়েছে। এবং 708 পাতার বই, খুব মোটা একটি বই এবং 708 পাতার বই। এবং যেটি আমার সবথেকে ভালো লেগেছে, এই দেখুন 698। এবং তারপরে যেটা সবথেকে ভালো লেগেছে, নির্বাচিত গ্রন্থসূচি, অর্থাৎ ইতিহাস বইয়ের একটা লিস্ট করা আছে এখানে। সেই লিস্টগুলো কিন্তু খুব এনরিচ একটা লিস্ট কিন্তু এখানে করা রয়েছে। বিভিন্ন অধ্যায়ের জন্য কত সুন্দর সুন্দর তথ্য বই তিনি ইউজ করেছেন। প্রচুর বই তিনি কিন্তু খুব সোর্স তিনি কিন্তু ইউজ করেছেন। এই যে কত বই তিনি ইউজ করেছেন এবং সেই তার লিস্ট দেওয়া আছে। খুব সুন্দর একটি বইয়ের লিস্ট কিন্তু এখান থেকে পাওয়া যাবে। যে সমস্ত ছাত্রছাত্রী গবেষণা করতে চান বা গবেষণা করার ইচ্ছা, এই বইগুলি সম্পর্কে একটু খোঁজ খবর নিলে কিন্তু খুব সুন্দর হবে। এই মোটা একটি বই এবং প্রিন্ট কোয়ালিটি একটু ছোট, কিন্তু এর পেজ কোয়ালিটিটা কিন্তু একটু
আমার কমা মনে হয়েছে। পেজ কোয়ালিটিটা আর একটু ফ্রেশ পেজ দিতে পারতেন, কিন্তু দামের সঙ্গে সঙ্গতি রেখে হয়তো এই পেজকে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। তা পাতা কোয়ালিটিটা কিন্তু অতটা ভালো নয়, পুরনো কোয়ালিটির পাতা হয়ে গেছে, কিন্তু প্রিন্ট কোয়ালিটি খুব একটা খারাপ নয়। এবং আমি পড়ে দেখেছি দীর্ঘদিন ধরে যে বইয়ের প্রিন্টিং মিস্টেক নেই বললেই চলে। এবং বইটির দামও কিন্তু খুব একটা বেশি নয়, যেমন মোটা 700 পাতার বই সেই অনুযায়ী কিন্তু বইটার দামও কিন্তু খুব সুলভ করা হয়েছে। আমি যখন কিনেছিলাম 450 টাকা ছিল, এবং এর ওপরে 20% বা 25% দোকান হিসাবে এটা ডিসকাউন্ট পাওয়া যায়। সুতরাং ছাত্রছাত্রীদের কাছে একটাই অনুরোধ, বইটিকে একবার পড়ে দেখতেই পারা যায়। তাহলে বইটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা দেওয়ার প্রচেষ্টা করলাম। আমি চাইবো ছাত্রছাত্রীরা বইটি সম্পর্কে আরও জানুক, পড়াশোনা করুক এবং বইটিকে পড়ুক। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।